সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি সকলেই ভালো আছেন। পাকিস্তানে ফের অভ্যুত্থানের শঙ্কা। আসিম মুনিরের ঘনিষ্ঠের বিস্ফোরক মন্তব্য। ওই যে ওদের যোগ্যতা ওইটুকু, ওর বাইরে কিছু নেই। যুগের পর 1947-এর 14 আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে ব্রিটিশের কাছ থেকে। 1947 সালের 15 আগস্ট স্বাধীনতা লাভ করে আপনার ভারত। আজ পর্যন্ত ভারতে একবারও গণঅভ্যুত্থান হয়নি। আরে কোনো সরকার মেয়াদ উত্তীর্ণ করতে পারে না, গণঅভ্যুত্থান হয়। পাকিস্তান আবারও গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে গেল এবং সেখানে আর ব্যাক করার কোনো সুযোগ তাদের নেই। পাকিস্তানের জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজেও নজর রাখছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। একই সঙ্গে বর্ষা মোকাবেলায় দেশের প্রস্তুতিও দেখছেন। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দায়িত্ব তার হাতে। দেশটির 3 বাহিনীর কার্যত প্রধানও তিনি ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হিসাবে তাকেই দেখা হয় বর্তমানে। প্রশ্ন উঠেছে, এত কিছু যদি তার নিয়ন্ত্রণেই থাকে তাহলে সরাসরি দেশের শাসনভারও তিনি নেবেন না কেন? পাকিস্তানের বর্তমান শাসন ব্যবস্থার সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি এখন একের পর এক দায়িত্ব নিজের হাতে নিচ্ছেন। তার ক্ষমতা দ্রুত বাড়ছে। এখন তার হাতে নেওয়ার মতো বড় দায়িত্ব বলতে আর একটি বিষয়ই অবশিষ্ট রয়েছে, সরাসরি দেশের শাসন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সাম্প্রতিক একটি মন্তব্য এই প্রশ্ন আরও জোরালো করেছে। তার মন্তব্যের পর পাকিস্তানের পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন দেশটিতে সামরিক অভ্যুত্থান বা সামরিক আইন জারির পরিস্থিতি তৈরি হতে পারে। গত 1 বছরে পাকিস্তানের বেসামরিক সরকারকে অনেকটাই দুর্বল মনে হয়েছে। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেহবাজ শরীফ থাকলেও কূটনীতি, দেশের নিরাপত্তা এবং প্রশাসনের বড় সিদ্ধান্তগুলো আসছে রাওয়ালপিন্ডি থেকে। শেহবাজ শরীফের সরকারের আড়ালে থেকে এসব সিদ্ধান্ত বড় প্রভাব রাখছেন আসিম মুনির। এখন দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার বিদ্রোহ চলছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরেও মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। সেখানে অস্থিতিশীলতা ও দুর্বল শাসন ব্যবস্থা নিয়ে অসন্তোষ রয়েছে। এর পাশাপাশি পাকিস্তানের ক্ষমতা কেন্দ্রের দমন পীড়নের খবর যাতে বাইরে না যায় সেজন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উপর নানাবিধ নিষেধ দেওয়া হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ক্ষমতা নেওয়ার ঘটনা নতুন নয়। দেশটির ইতিহাসে একাধিকবার সামরিক বাহিনী সরাসরি ক্ষমতা নিয়েছে, আর এখন সামরিক বাহিনীর প্রধানই আবার দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হয়ে উঠেছেন। আসিম মুনির এখন প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে নজর রাখছেন। তার ঘনিষ্ঠ সহযোগী মহসিন নাকভি আবার বলছেন যে পাকিস্তানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। তাহলে কি পাকিস্তানে আরেকটি সামরিক অভ্যুত্থান আসছে? 1947 সালে স্বাধীনতার পর পাকিস্তানে 4 বার সামরিকভাবে ক্ষমতা দখলের ঘটনা ঘটেছে। 1958 সালে জেনারেল আইয়ুব খান ক্ষমতা নেন। 1969 সালে তাকে সরিয়ে ক্ষমতা নেন ইয়াহিয়া খান। 1977 সালে জুলফিকার আলী ভুট্টোকে সরিয়ে ক্ষমতা নেন জিয়াউল হক। 1999 সালে নওয়াজ শরীফকে সরিয়ে ক্ষমতা নেন জেনারেল পারভেজ মোশাররফ। এর মধ্যে 1958, 1977, 1999 সালে নির্বাচিত বেসামরিক সরকার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়। পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ভিন্নমত অবলম্বী এবং বর্তমানে ইউটিউবার আদিল রাজা দাবি করেছেন দেশটির বর্তমান রাজনৈতিক ব্যবস্থা বদলে দেওয়ার পরিকল্পনা সেনাবাহিনী চূড়ান্ত করেছে। এক ইউটিউব ভিডিওতে তিনি বলেন, আসিম মুনির প্রেসিডেন্ট এবং মহসিন নাকভি প্রধানমন্ত্রী হতে পারেন, তবে এর পাশাপাশি
একটি গণতান্ত্রিক আবরণ রাখা হবে। পাকিস্তানের একটা গণতান্ত্রিক আবরণ নাকি রাখা হবে, এরকম চিন্তাভাবনা। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ও লেখক আয়েশা সিদ্দিকী মনে করেন মুনিরের সামনে এখন দুটি পথ। তার ভাষায় মুনিরের উচিত হয় বাড়ি ফিরে যাওয়া এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, নয়তো সরাসরি জনগণের সামনে এসে সামরিক আইন জারি করা। আয়েশা সিদ্দিকা বলেন, পেছন থেকে সেনাবাহিনীকে ব্যবহার এই যে পেছন থেকে সেনাবাহিনীকে ব্যবহার করে পাকিস্তানের শাসন ব্যবস্থার সংকট সমাধান সম্ভব নয়। ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পাকিস্তানে মুনিরের ক্ষমতা বাড়ার বিষয়টি স্পষ্ট হতে থাকে। পরে ইমরান খান কারাগারে যাওয়ার পর পরিস্থিতি আরও বদলে যায়। ভারতের অপারেশন সিঁদুরের পর মুনিরের ক্ষমতা আরও বেড়েছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। এই সময় বা ওই সময় তিনি নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নত করেন, একই সঙ্গে নিজের ক্ষমতার নিয়ন্ত্রণ আরও শক্ত করেন। এর মধ্যে মুনিরের ঘনিষ্ঠ সহযোগী মহসিন নাকভি পাকিস্তানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন। তার এই বক্তব্য সামরিক ক্ষমতা দখলের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। নাকভি সেই ব্যক্তি যার কাছে এখনও ভারতের এশিয়া কাপের ট্রফি রয়েছে। তিনি ট্রফিটি নিয়ে চলে গিয়েছিলেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি একসময় সিএনএনের সাংবাদিক ছিলেন। তাকে আসিফ মুনিরের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীর একজন হিসেবে দেখা হয়। রাজনীতিতে তার কোনো বড় অভিজ্ঞতা ছিল না, তারপরও পাকিস্তানের ক্ষমতার বিভিন্ন পক্ষের মধ্যে তার প্রভাব অনেক। সিনেটের মাধ্যমে শেহবাজ শরীফের মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, তাই নাকভির অন্য মন্ত্রীদের সঙ্গে একইভাবে দেখা হয় না। তিনি ক্ষমতা কেন্দ্রের খুব কাছের একজন ব্যক্তি। নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। মুনির ও শেহবাজ শরীফের কার্যালয়ের পর এটিকে পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ পদ হিসাবে দেখা হয়। সম্প্রতি এক অনুষ্ঠানে নাকভি বলেন, পাকিস্তানের শাসন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে, তার মধ্যে দেশ আগের মতো স্বাভাবিকভাবে চলতে পারছে না। নাকভি অবশ্যই সরাসরি সামরিক শাসনের কথা বলেননি, কিন্তু তিনি মুনিরের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ায় তার এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জমিয়তে ওলামায়ে ইসলাম ফজলের প্রধান মাওলানা ফজলুর রহমান নাকভিকে নিয়ে কটাক্ষ করে বলেন, নাকভি সাহেব আমাদের সন্তানের মতো, কিন্তু সময়ের আগেই বড় হয়ে গেছেন। এর কয়েক সপ্তাহ আগে নাকভি ক্ষমতা কেন্দ্রকে ইউনিফর্ম খুলে রাজনীতিতে নামার আহ্বান জানিয়েছিলেন। এরপরই ফজলুর রহমান ওই মন্তব্য করেন। পাকিস্তানের ওই মন্তব্য করেন এবং পাকিস্তানের মুনিরের ক্ষমতা বাড়ার সময়ই নাকভির রাজনৈতিক উত্থান হয়েছে। এ কারণেই তার বক্তব্যকে গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে। পাকিস্তানের লেখক ও ডনের কলামিস্ট ইউসুফ নজর বলেন, গণমাধ্যম ও রাজনীতিবিদেরা স্বাভাবিকভাবেই মহসিন নাকভির দিকে নজর দিয়েছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ক্ষমতা কেন্দ্রের হয়ে কথা বলেন। আরও নির্দিষ্ট করে বলেন, তিনি ফিল্ড মার্শাল আসিফ মুনিরের হয়ে কথা বলছেন আর কি, পাকিস্তানের হয়ে কথা বলেন। এরপরে নজরের মতে পাকিস্তানের ক্ষমতার কাঠামোর উপর মুনিরের বাড়তে থাকা নিয়ন্ত্রণ থেকে নাকভির বক্তব্যকে আলাদা করে দেখা যায় না। তিনি আরও বলেন, এত বেশি ক্ষমতা সরাসরি বা পরোক্ষভাবে নেওয়ার মাধ্যমে ফিল্ড মার্শাল একটি বড় ঐতিহাসিক দায়িত্ব নিজের উপর নিয়েছেন। ব্যবস্থা যদি সত্যিই ভেঙে পড়ে থাকে, তাহলে এর দায় থেকে ফিল্ড মার্শালের নিজের আলাদা করা অসম্ভব। নজর প্রশ্ন তুলেছেন, পাকিস্তানের সামরিক নেতৃত্ব কি দেশের আসল সমস্যাগুলো বুঝতে পেরেছে? তিনি বলেন, মিস্টার নাকভির বক্তব্য আমি সন্তুষ্ট নয়। এই যে সন্তুষ্ট নয়, দেশের সমস্যাগুলো কি তা নিয়ে তার গভীর কোনো ধারণা আছে বলে আমার মনে হয়নি। নজরের মতে পাকিস্তানে আরও বড় কিছু কাঠামোগত সমস্যা ভুগছে। এর মধ্যে রয়েছে ক্ষমতা একটি ছোট অভিজাত গোষ্ঠীর হাতে থাকা, রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের অতিরিক্ত ক্ষমতা দেখানোর প্রবণতা।
এছাড়া এমন একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে ক্ষমতাবান ব্যক্তিরা সরকারি পদকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করেন। পাকিস্তানের সামরিক বাহিনী মূলত দুইভাবে ক্ষমতা নিয়েছে। প্রথমটি হলো সরাসরি সামরিক অভ্যুত্থান। এক্ষেত্রে সেনাবাহিনীর জেনারেল বেসামরিক সরকারকে সরিয়ে দেন, সংবিধান স্থগিত করা বা পরিবর্তন করে ফেলেন করা হয়। এরপরে সামরিক আইন জারি করা হয়। 1958 সালে আইয়ুব খান এভাবে ক্ষমতা নেন। 1969 সালে ইয়াহিয়া খানও একই পথে যান। 1977 সালে জুলফিকার আলী ভুট্টোকে সরিয়ে ক্ষমতা নেন জিয়াউল হক। 1999 সালে নওয়াজ শরীফকে সরিয়ে ক্ষমতা নেন পারভেজ মোশাররফ। পাকিস্তান সামরিক আইন বলতে বেসামরিক সরকার ও সংবিধানের কার্যক্রম স্থগিত করে সেনাবাহিনী এর সরাসরি রাষ্ট্র পরিচালনা বোঝায়। তৃতীয় পদ্ধতিটি সরাসরি দেখা যায় না, এটিকে বলা হয় নরম অভ্যুত্থান, অর্থাৎ সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে দেশ পরিচালনা না করেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। এ ব্যবস্থায় সরকারি সংবিধান বহাল থাকে, নির্বাচন হয়, সংসদও কাজ করে, প্রধানমন্ত্রী আসেন এবং চলে যান, কিন্তু দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্য জায়গা থেকে নেওয়া হয়। পররাষ্ট্র নীতি, পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের রাজনীতিতে সামরিক বাহিনীর প্রভাব থাকে। পাকিস্তান বেশ কিছু সময় ধরে এমন একটি হাইব্রিড শাসন ব্যবস্থার মধ্যে রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করেন। এই ব্যবস্থা ধীরে ধীরে তৈরি হয়েছে। 2022 সালে ইমরান খানের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক খারাপ হওয়ার পর মুনির নিজের ক্ষমতা বাড়াতে শুরু করেন। ইমরানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের উপর দমন-পীড়ন চালানো হয়। বেসামরিক নাগরিকদের সামরিক আদালতে বিচার করা হয়। 2024 সালের নির্বাচনের আগে ইমরানের দলকে দুর্বল করা হয়। অন্যদিকে পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টির মধ্যে একটি জোট গঠন করে। এই ঘটনার পর মুনিরের ক্ষমতা আরও শক্ত হয়েছে। পর্যবেক্ষকদের অনেকে মনে করেন রাওয়ালপিন্ডি আবারও পাকিস্তানের উপর ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। পারভেজ মোশাররফের মতো মুনির এখনও একই সঙ্গে সামরিক পোশাক ও বেসামরিক সরকারি পদ নেননি। তবে সামরিক আইন জারি না করেও তিনি একই ধরনের ক্ষমতা ব্যবহার করেছেন বলে সমালোচকরা মনে করেন। এ কারণে মুনির ধীরে ধীরে সরাসরি ক্ষমতা নেওয়ার দিকে এগোচ্ছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। আসিম মুনিরের বয়স এখন 58 বছর। ফিল্ড মার্শাল হিসেবে তার অবসরের নির্দিষ্ট বয়সসীমা নেই। সম্প্রতি পাকিস্তানের আইন পরিবর্তন করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে মুনির কখন অবসর নেবেন, এমনকি তিনি আদৌ অবসর নেবেন কিনা সেটিও ফেডারেল সরকার ঠিক করবে। অর্থাৎ আপাতত তার সরে দেওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মুনির সত্যিই পাকিস্তানকে আরেকটি সামরিক অভ্যুত্থানের দিকে নিয়ে যাচ্ছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কয়েকজন বিশেষজ্ঞ ও পাকিস্তান বিষয়ক পর্যবেক্ষক মনে করেছেন সাম্প্রতিক ঘটনাগুলো গুরুত্ব দিয়ে দেখা দরকার। সরাসরি তাদের আশঙ্কা পরিস্থিতি শেষ পর্যন্ত সরাসরি সামরিক শাসনের দিকে যেতে পারে। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল CM শেঠ মহসিন নাকভির বক্তব্যকে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নাকভির মন্তব্য পাকিস্তানে সামনে কী ধরনের ঘটনা ঘটতে পারে তার ইঙ্গিত। তিনি আরও বলেন, সম্ভবত মুনির দেশটির নিয়ন্ত্রণ নেবেন এবং সামরিক আইন জারি করবেন। তবে মেজর জেনারেল শেঠ স্পষ্ট করেছেন এটি তার নিজের মূল্যায়ন। এখানে এখন বড় প্রশ্ন হলো, পাকিস্তানে সামরিক অভ্যুত্থান সত্যিই কি আসন্ন? পাকিস্তান সেনাবাহিনীর ভিন্ন মতাবলম্বী আদিল রাজা দাবি করেছেন একটি 7 ঘন্টার গোয়েন্দা সংস্থার বৈঠকে 7 ঘন্টা গোয়েন্দা সংস্থার একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এমন 2 অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে তিনি তথ্য পেয়েছেন। তবে তার দাবি পাকিস্তানের শীর্ষ সামরিক নেতৃত্ব দাবি করেছেন দেশের বর্তমান ব্যবস্থা ভেঙে পড়েছে, তাই তারা নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা তৈরির প্রস্তুতি নিচ্ছে। আদিল রাজা আরও দাবি করেন এই পরিকল্পনার জন্য রাজনৈতিক সমর্থন নিশ্চিত করার দায়িত্ব মহসিন নাকভির দেওয়া হয়েছে। প্রয়োজনে জোর করে সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন,
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং তার ছেলেও পাকিস্তান পিপলস পার্টির প্রথম বিলাওয়াল ভুট্টো জারদারিকে নিরাপদে পাকিস্তান ছাড়ার সুযোগ দেওয়া হয়েছিল। তবে মুনির শেষ পর্যন্ত সামরিক আইন জারি করে নিজের ক্ষমতাকে আনুষ্ঠানিক করবেন কিনা তা এখনও বলা সম্ভব নয়। আদিল রাজার দাবি অনুযায়ী মুনির অনুগত একটি বেসামরিক সরকারের মাধ্যমে ক্ষমতা চালিয়ে যেতে পারে। তবে পাকিস্তানের ক্ষমতা চিত্র হয়তো এর চেয়েও বড় হয়ে উঠেছে। ডনের কলামিস্ট ইউসুফ নজরের মতে এত বেশি ক্ষমতা নিজের হাতে নেওয়ার কারণে পাকিস্তানের চলমান সংকটের দায়ও মুনির উপর পড়ছে। ক্ষমতার এই ব্যবস্থা সফল হলে এর কৃতিত্ব যার রাওয়ালপিন্ডির দিকে, কিন্তু ব্যবস্থা ব্যর্থ হলে দেওয়ার মতো দায় দেওয়ার মতো বেসামরিক নেতা তখন খুব কমই অবশিষ্ট থাকবেন। অর্থাৎ বুঝতেই পারছেন ঠেলার নাম বাবাজি। বিস্তারিত আপনাদের শোনালাম, মতামত জানালাম। আমার মনে হয় গণ অভ্যুত্থান হয়েই যাবে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।